আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পরমাণু বোমা বানানো তো তুড়ির ব্যাপার, দাবি ইরানি পরমাণু প্রধানের। ইরান খাঁটি ফিউশন বোমা বানানোর চেষ্টা করছে। 40 লাখ লিটার জ্বালানি বোঝাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান। ভারত জুড়ে বড়দিনের আগে খ্রিস্টানদের প্রার্থনা সভায় হামলা, ভিডিও ভাইরাল। কম্বোডিয়ার সীমান্তে হিন্দু দেবতা বিশুর বিশাল মূর্তি ধ্বংস করল থাইল্যান্ড। আমার স্বামীর নাম মোহাম্মদ আতাহার বলতেই গণপিটুনি দিয়ে মেরে ফেলল ভারতের বিহারে মুসলিম ফেরিওয়ালার হত্যা। দায়িত্ব নেওয়ার পর ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা জোহরান মামদানির। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে 100 ফুট উঁচু মেগা সুনামি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরমাণু বোমা বানানো তো তুড়ির ব্যাপার, দাবি ইরানি পরমাণু প্রধানের। ইরান খাঁটি ফিউশন বোমার বানানোর চেষ্টা করছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের সাম্প্রতিক এক বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টি করেছে। ইরানি পরমাণু প্রধান দাবি করেছেন, ইরানের পরমাণু অগ্রগতি এখন এমন স্তরে পৌঁছেছে যে একটি বোমা তৈরি করা সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে। যদিও ইরান সরকার বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে এই ধরনের মন্তব্য পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলের শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে আবারও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, তেহরান একটি তথাকথিত চতুর্থ প্রজন্মের বা শুদ্ধ ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছে, যে প্রযুক্তি এখনো কোনো দেশ সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি। এই ধরনের ফিউশন বোমায় ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের প্রয়োজন হয় না, বরং তুলনামূলকভাবে তেজস্ক্রিয় বিকিরণও কম হয় বলে দাবি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রযুক্তি বাস্তবায়নযোগ্য হয় তবে তা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের এমন গবেষণার পেছনে একাধিক কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র উন্নয়নের প্রচলিত সংজ্ঞা আড়াল করা, আন্তর্জাতিক অপসারণে চুক্তির সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়া এবং উচ্চ মাত্রার পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন। এদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে ঘিরে নতুন করে তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে। সাম্প্রতিক উপগ্রহ চিত্রের বিশ্লেষণে সেখানে নির্মাণ এবং সংস্কার কার্যক্রমের চিহ্ন দেখা গেছে বলে দাবি করেছে কয়েকটি পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্ষণস্থায়ী কিন্তু তীব্র সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানায়, নিরাপত্তাজনিত কারণে ইরানের কিছু স্থাপনায় তাদের পরিদর্শন এখনো সীমিত। ফলে ইরানের প্রকৃত সক্ষমতা, গবেষণার অগ্রগতি এবং উদ্দেশ্য, এই তিনটি বিষয় নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান ইচ্ছাকৃতভাবেই এই অনিশ্চয়তা বজায় রাখতে চাইছে। এতে একদিকে প্রতিপক্ষদের মধ্যে কৌশলগত বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনায় তেহরানের দর কষাকষির ক্ষমতাও বাড়ছে। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। এখন পরিস্থিতিতে প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক অভিপ্রায় এবং আন্তর্জাতিক নজরদারির সীমাবদ্ধতা, এই তিনের সমন্বয় ভবিষ্যতে বড় ধরনের সংকটের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 40 লাখ লিটার জ্বালানি বোঝাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, সুনির্দিষ্ট ও সফল একটি অভিযানের মাধ্যমে জাহাজটি আটক করা হয়। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী ট্যাঙ্কারটিতে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি তেল বহন করা হচ্ছিল। জাহাজটি 16 জন ইরানি নাবিক ছিলেন এবং এটি ইরানের আঞ্চলিক জলসীমা ত্যাগ করে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় জাহাজটি আটক করে আইআরজিসি নৌবাহিনী। পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ জেলার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলাম শাহী স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেছেন, আইআরজিসি নৌবাহিনী একটি বড় জ্বালানি বহনকারী ট্যাঙ্কারের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরবর্তী গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাঙ্কার
ট্যাঙ্কারটি ছোট ছোট নৌযান থেকে 40 লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছে। তিনি আরো জানান, এই ট্যাঙ্কারের পরিকল্পনা ছিল পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে এই জ্বালানি স্থানান্তর করার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগে আইআরজিসি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করতে সক্ষম হয়। ভারত জুড়ে বড়দিনের আগে খ্রিস্টানদের প্রার্থনা সভায় হামলা, ভিডিও ভাইরাল। ভারতে বড়দিনকে সামনে রেখে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (CBCI). জবলপুরে প্রার্থনা সভায় হামলা এবং এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সংগঠনটি এই ঘটনাগুলোকে ভারতীয় সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। বিবৃতি অনুযায়ী গত 22 ডিসেম্বর জবলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় উগ্রপন্থী একদল লোক জোরপূর্বক ঢুকে পড়ে হামলা চালায়। এর আগে 20 ডিসেম্বরও গোরখপুর এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিজেপি জবলপুর শাখার সহসভাপতি অঞ্জু ভরগবতী এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে শিশুদের সামনে গালাগাল করছেন এবং তার হাত মুচড়ে ধরে মুখ চেপে ধরেছেন। এই সময় পাশে এক পুলিশ কর্মকর্তাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। CBCI এই নেক্কারজনক ঘটনার জন্য দায়ীকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে। এদিকে ছত্তিশগড়ে বড়দিনের উৎসবের দিন অর্থাৎ 24 ডিসেম্বর বন্ধ এর ডাক দিয়েছে। উগ্রপন্থী ডিজিটাল পোস্টার ছড়ানো হচ্ছে। খ্রিস্টান সংগঠনগুলোর মতে এই ধরনের উস্কানিমূলক তৎপরতা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে আরো বড় সহিংসতার পথ তৈরি করতে পারে। ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরাম জানায় 2024 সালে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা ছিল 834টি, আর 2025 সালের নভেম্বর পর্যন্ত এই সংখ্যা 706টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জরুরি আবেদন জানিয়েছে CBCI ও UCF। তারা দাবি করেছে অবিলম্বে ছত্তিশগড়ে ডাকা বন্ধ বাতিল করতে হবে এবং শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে বড়দিনের মতো পবিত্র উৎসবের আগে গির্জা ভাঙচুর ও প্রার্থনারত মানুষের উপর হামলা যারা করেছে তারা মূলত জাতিবিরোধী শক্তি। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষের মাঝে বিতর্কিত সীমান্ত এলাকায় বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বার্তা সংস্থা AFP-র উদ্ধৃতি করে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলেছে, কম্বোডিয়ার একটি পাহাড়ের উপরে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রিয়া ভিয়ার এর একজন মুখপাত্র লিম চানপানহা মূর্তি ভাঙার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মূর্তিটি কম্বোডিয়ার ভূখণ্ডের ভেতরে আনসেস এলাকায় অবস্থিত। 2014 সালে নির্মিত বিষ্ণু মূর্তিটি থাইল্যান্ডের সীমান্ত থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত। গত সোমবার এটি ভেঙে ফেলা হয়েছে। চানপানহা বলেছেন, বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজা করা প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের নিন্দা জানায়। ব্যাকহো লোডার ব্যবহার করে মূর্তি ভাঙার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। AFP জানিয়েছে, ভাইরাল ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার কোনো লক্ষণ দেখা যায়নি। ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাসের একজন গণমাধ্যম প্রতিনিধি AFP-কে জানায়, এই ঘটনা সম্পর্কে নয়াদিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সংঘাতের সর্বশেষ তথ্য অনুসারে দুই প্রতিবেশী সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতি পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা শুরু করেছেন। আমার স্বামীর নাম মোহাম্মদ আতাহার বলতেই গণপিটুনি দিয়ে মেরে ফেলল। ভারতের বিহারে মুসলিম ফেরিওয়ালা হত্যা। বিহারে এক মুসলিম ফেরিওয়ালাকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আতাহার হুসাইন। গত 5 ডিসেম্বর রাতে বিহারের নাওয়াদা জেলার রোহ থানার অন্তর্গত ভুট্টা গ্রামে তাকে নৃশংসভাবে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় বিহার শরীফ সদর হাসপাতালে ভর্তি করা হলে
চিকিৎসাধীন অবস্থায় 12 ডিসেম্বর মারা যান মোহাম্মদ আতাহার। নিহতের স্ত্রী শবনম পারভীন সেই রাতের ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাকে স্বামীর নাম জিজ্ঞাসা করা হয়েছিল, আমি তার নাম মোহাম্মদ আতাহার হোসাইন বলার সঙ্গে সঙ্গে 8-10 জন লোক একসঙ্গে মারধর শুরু করে তারা আমার স্বামীকে মেরে ফেললো। এখন ওরা কাকে বাবা বলে ডাকবে? বিবিসি বাংলার খবরে বলা হয়, নিহত ব্যক্তি পেশায় একজন ফেরিওয়ালা। এ ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি মামলা করেছে আতাহার হোসেনের পরিবার, অপরটি দায়ের করেছে সেই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে গণপিটুনির অভিযোগ আনা হয়েছে। গণপিটুনির অভিযোগ যাদের বিরুদ্ধে তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী বলে জানিয়েছে তারা। নিহতের পরিবারের দায়ের করা এফআইআরে উল্লেখ করা হয়েছে, চুরির ভুয়া অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি আতাহার হোসেনকে নির্মমভাবে মারধর করে। অপরদিকে অভিযুক্ত পক্ষের দাবি, আতাহার হোসেন নাকি গভীর রাতে চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢুকেছিলেন এবং চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী 1 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ইসলামোফোবিয়া এবং ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাতের দিকে এক্স পোস্টে তিনি বলেন, মেয়র হিসেবে আমি সকল নিউ ইয়র্কবাসীকে লালন করা, সুরক্ষা দেওয়া এবং প্রতিটি কোণে ইসলামোফোবিয়া ও ফিলিস্তিনি বিরোধী বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করাকে আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করব। মামদানি ব্রাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত 21 বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান ছাত্র মোস্তফা খরবুজের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা দেন। সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটি গুলি চালানোর ঘটনায় তাকে মিথ্যাভাবে দোষারোপ করা হয়। এরপর তাকে অনলাইনে হয়রানি এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। আনাদুল এজেন্সি জানিয়েছে, অতি ডানপন্থী সোশ্যাল অ্যাকাউন্ট এবং ষড়যন্ত্র তাত্ত্বিকরা আরবের ঐতিহ্যবাহী কেফিয়া পড়া মুস্তফার একটি ছবি ভাইরাল করে দেয়। পোস্টে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা চালায় যে এসব সন্ত্রাসী ঘটনা ফিলিস্তিনি কিংবা সংশ্লিষ্ট মুসলিমরাই ঘটায়। ঘটনার সঙ্গে ওই ছাত্রের সম্পর্ক থাকায় কোনো রকম প্রমাণ না থাকা সত্ত্বেও এসব প্রচারণা চলে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত ক্যাসকাডিয়া সাবডাকশন জোন নামে পরিচিত একটি বিশাল ফ্রন্ট লাইন বা ভূফাটল কয়েক মিনিট স্থায়ী একটি শক্তিশালী ভূমিকম্পের সূত্রপাত করবে, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম উপকূলের কিছু অংশে 30 মিটার বা 100 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এই প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে শুধুমাত্র সুনামি একমাত্র হুমকি হবে না। গবেষকদের মতে এর পরপরই উপকূলীয় ভূমি দ্রুত কিছু এলাকায় 2.5 মিটারেরও বেশি নিচে দেবে যেতে পারে, যা প্রাথমিক ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতিকে আরো বাড়িয়ে দেবে। ক্যাসকেডিয়া জোনে 9.0 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সক্ষমতা রয়েছে এবং বড় ধরনের ভূমিকম্প সাধারণত প্রতি 400 থেকে 500 বছর অন্তর ঘটে বলে ধারণা করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি 1700 সালের 26 জানুয়ারি হয়েছিল, যার মাত্রা ছিল আনুমানিক 8.7 থেকে 9.2। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিসমিক হ্যাজার্ড মডেলের হিসাব অনুযায়ী আগামী 50 বছরের মধ্যে এই অঞ্চলে 8.0 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 15%। 2022 সালে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির এক পরিকল্পনা অনুশীলনে অনুমান করা হয়েছে যে এমন একটি ভূমিকম্পের ঘটনায় সরাসরি 500 থেকে 800 জনের মৃত্যু হতে পারে এবং সুনামির কারণে আরো 8000 মানুষের প্রাণহানি ঘটতে পারে। এছাড়া 1 লাখের বেশি মানুষ আহত হতে পারে এবং 6,18,000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হতে পারে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় $13,400 কোটি। গবেষণাটির প্রধান লেখক অধ্যাপক টিনা টুরা বলেছেন যে এর দীর্ঘমেয়াদী পরিণতিও ঠিক ততটাই গুরুতর হতে পারে। যদি এখন ক্যাসকেডিয়া ভূমিকম্প হয় তাহলে দক্ষিণ ওয়াশিংটন থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত 24টি মহড়ান ভূমি স্থায়ীভাবে 0.23 থেকে 2.67 মিটার নিচে দেবে যেতে পারে, যা বন্যাপ্রবণ অঞ্চলগুলির উল্লেখযোগ্যভাবে বিস্তার ঘটবে। তিনি বলেন, এটি একটি দ্বিমুখী হুমকি। সুনামি আসবে এবং তা হবে বিধ্বংসী, কিন্তু এরপরও সেই এলাকাগুলো ভূমিধ্বংসের ঝুঁকির মধ্যে থাকবে। গবেষকরা এমন একটি পরিস্থিতিও পরীক্ষা করেছেন যে যেখানে 2100 সালে ভূমিকম্প আঘাত হানলে যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 1880 সাল থেকে বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ইতিমধ্যে 24 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং শতাব্দীর শেষ নাগাদ কমপক্ষে আরো 60 সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার।
পরমাণু বোমা বানানো তো তুড়ির ব্যাপার, দাবি ইরানি পরমাণু প্রধানের। ইরান খাঁটি ফিউশন বোমা বানানোর চেষ্টা করছে। 40 লাখ লিটার জ্বালানি বোঝাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান। ভারত জুড়ে বড়দিনের আগে খ্রিস্টানদের প্রার্থনা সভায় হামলা, ভিডিও ভাইরাল। কম্বোডিয়ার সীমান্তে হিন্দু দেবতা বিষ্ণুর বিশাল মূর্তি ধ্বংস করল থাইল্যান্ড। আমার স্বামীর নাম মোহাম্মদ আতাহার বলতেই গণপিটুনি দিয়ে মেরে ফেলল ভারতের বিহারে মুসলিম ফেরিওয়ালার হত্যা। দায়িত্ব নেওয়ার পর ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা জোহরান মামদানির। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে 100 ফুট উঁচু মেগা সুনামি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।